প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা বিজনেস স্ট্যাটিস্টিক বইয়ের মেজার অফ ডিসপারেশন চ্যাপ্টার থেকে কিছু অঙ্ক সমাধান করার চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবেন। তো আমরা প্রথমেই যে অঙ্কটা দেখব যে ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ 2000, অ্যাকাউন্টিং 2020, বিকম অনার্স ম্যানেজমেন্ট 2010 এবং 2002 সালে যে অঙ্কটা এসেছে সেটা সমাধান করার চেষ্টা করব। তো আমরা যে শুরু থেকে অঙ্কটা পড়ি, দ্য স্কোরস অফ টু ক্রিকেট প্লেয়ার্স ফর 10 ইনিংস আর গিভেন বিলো, কম্পেয়ার দ্য এফিসিয়েন্সি অফ দ্য টু প্লেয়ার্স। মানে এখানে দুইটা প্লেয়ারের তাদের 10 ইনিংসের গড় দেওয়া আছে এবং তাদের দক্ষতা মধ্যে তুলনা করতে বলা হয়েছে। তো আমাদের প্রথমেই খেয়াল রাখতে হবে, যখনই তুলনা করতে বলবে তখনই আমাদের সিবি চলে আসবে। তুলনা করার কথা বললেই সেখানে আমাদের সিবি বিবেচনায় আনতে হবে, মানে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স। তো আমরা চলেন দেখে আসি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্সের সূত্রটা কি। এই যে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্সের সূত্রটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বাই এক্স বার ইন্টু 100। তার মানে এই অঙ্কটা যদি আমরা সমাধান করতে চাই তাহলে আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন নির্ণয় করতে হবে, গড় নির্ণয় করতে হবে, তাকে 100 দিয়ে গুণ দিতে হবে। তো এটা করার ক্ষেত্রে আমরা কি করব, যে ক্যালকুলেট দ্য কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স ফর ডিটারমিনিং এফিসিয়েন্সি অফ দ্য ক্রিকেটার, লেট স্কোর অফ ক্রিকেটার এ সমান সমান এক্স এবং স্কোর অফ ক্রিকেটার বি সমান সমান ওয়াই। এখন এখানে কিন্তু দুইজনের তথ্য দেওয়া আছে, তার মানে কি দুইটা আলাদা চলক। তাহলে ক্রিকেটার এ হচ্ছে একটা চলক এবং ক্রিকেটার বি হচ্ছে আরেকটা চলক। তাহলে ক্রিকেটার এ যেহেতু একটা চলককে আমরা সবসময় এক্স হিসেবে বিবেচিত করি, এই জন্য ক্রিকেটার ওয়াইকে আমরা বি হিসেবে বিবেচনা করলাম। তো আমাদের প্রথম যে তথ্যগুলো দেওয়া আছে, এই যে এক্স এর যে মানগুলো দেওয়া আছে, এগুলো আমরা হুবহুব দেখে দেখে কপি করব। তারপর এক্স স্কোয়ার মানে কি, এই যে এটার বর্গ। তাহলে 101-এর বর্গ করলে হয় 2000, 201, 40-এর বর্গ করলে হয় 1600, 0-এর বর্গ করলে হয় 0। এভাবে খুব সহজেই আপনারা ক্যালকুলেটর দিয়ে এটার বর্গ করে নেবেন। তাহলে যখন আমরা x কে যোগ করব তখন সামেশন x হবে। তাহলে এখানে আমরা সামেশন x কত হলো 398। তখন x স্কোয়ারকেও আমরা আসলে যোগ করব, তাহলে হয় 30,688। এবার ক্রিকেটার এর তথ্য শেষ, এবার ক্রিকেটার বির তথ্যে আসি। তাহলে ক্রিকেটার বির তথ্য যেভাবে দেওয়া আছে এইভাবে আমরা একদম হুবহুব তুলে দিব ওয়াই যে চলকটা আছে, এবং এটাকে যদি যোগ করি তাহলে হয় সামেশন ওয়াই সমান সমান 400। তাহলে ক্রিকেটের এটাকেও আমরা কি করব, বর্গ করব। তাহলে 20-এর বর্গ করলে হয় 400, 25-এর বর্গ করলে হয় 625, 40-এর বর্গ করলে হয় 1396। তাহলে এইভাবে আসলে এইগুলো আমরা একদম সুন্দর করে ক্যালকুলেটর দিয়ে করে দিব। তারপর যদি এটাকে আমরা যোগ করি তাহলে সামেশন ওয়াই স্কয়ার সমান সমান 17,744। তো প্রথমে আমাদের কি নির্ণয় করতে হবে, প্রথম গড় নির্ণয় করতে হবে, কারণ কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্সের প্রথম শর্ত হচ্ছে আপনাকে গড় নির্ণয় করতে হবে। তাহলে আমরা একটু ক্রিকেটার এর কথাটা লিখলাম, ক্রিকেটার এ। তাহলে গড়ের সূত্র আমরা জানি কি, এক চলকের এক্স বার সমান সমান সামেশন এক্স বাই এন। তাহলে সামেশন এক্স আমার কত আসছে, সামেশন এক্স আসছে 398। তাহলে আমরা সেটাকে দেখো যদি ভাগ দিই তাহলে হয় 39.8। এন এর মান কত, এন এর মান হচ্ছে 10। কিভাবে বুঝলাম এন এর মান 10, কারণ আমাদের এখানে কয়টা তথ্য দেওয়া আছে। যদি আমরা গুনি 1 2 3 4 5 6 7 8 9 10টা, এখানে 10টা তথ্য দেওয়া আছে, এই জন্য এন কত হয়েছে, 10 হয়েছে। তাহলে এরপর যদি ক্রিকেটার বিটটাও আমরা নির্ণয় করি, একই সেম ভাবে ক্রিকেটার বিটটা নির্ণয় করব। তাহলে ক্রিকেটার বি ওই সামেশন ওয়াই এর মান হচ্ছে 400 আর এন হচ্ছে কত, 10। তাহলে আমাদের কত, 40। তাহলে দুইটা ক্রিকেটারের আসলে আমরা গড় নির্ণয় করতে পেরেছি। এখন যদি আমরা ক্রিকেটারের নির্ণয় করি, মানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা নির্ণয় করি, আমরা জানি স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সূত্রটা কি, সিগমা সমান সমান রুট সামেশন এক্স স্কোয়ার বাই এন সামেশন এক্স বাই এন তার হোল স্কোয়ার। তাহলে সামেশন এক্স স্কোয়ার, এই যে সামেশন এক্স স্কোয়ার আমার মান কত, 30,688। তাহলে আমরা সেটাই দিলাম 30,688, এন হচ্ছে 10, সামেশন এক্স মানে 398/10। তাহলে এটাকে যদি আমরা 10 দিয়ে ভাগ দিই তাহলে আসে 3068.8, এবং এটাকে ভাগ দেওয়ার পর এটা আসে, এবং মাইনাস করার পর আমাদের এই রেজাল্ট আসে। যখন আমরা এই রেজাল্টটাকে রুট করবো তাহলে সিগমার মান আমরা পেয়ে গেছি কত, 98.38.53। তাহলে এখন আমরা এখানে গড়ের মানও পেলাম, আবার এখানে সিগমার মানও পেলাম। তাহলে এখন কিন্তু আমরা আসলে সিবি নির্ণয় করতে পারবো। তাহলে সিবি সূত্রটা হচ্ছে সিগমা বাই এক্স বার ইন্টু 100। তাহলে সিবি আমরা মান বসাই দিলে এটা আসছে 96.81%। তো চলেন আমরা সেম ভাবে ক্রিকেটার বিটটা নির্ণয় করি। তো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কি লিখবো, এখানে এক্স স্কোয়ার লিখেছি, এখানে ওয়াই স্কোয়ার লিখবো। তাহলে সামেশন ওয়াই স্কোয়ার বাই এন সামেশন ওয়াই বাই এন তার হোল স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ারের মান কত আসলে, এই যে 17,744 আমরা দিলাম, এটাকে 10 দিয়ে ভাগ দিলে 1774.4 আসে, এটাকে ক্যালকুলেশন করলে 1600 আসে। 400-কে 10 দিয়ে ভাগ দিব, তারপর বর্গ করব, তাহলে আসে আমাদের 13.21। তাহলে এটারও কোএফিসিয়েন্ট অফ ব্যবধান অঙ্ক আমরা নির্ণয় করি, সিবি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বাই ওয়াই বার ইন্টু 100। তাহলে আমাদের আসছে 33.25%। এখন আমরা
বলবো যে সিবি দ্বারা আসলে কি বোঝায়। সিবি দ্বারা বোঝায় হচ্ছে একজনের ঝুঁকির পরিমাণ। সিবি দ্বারা কি বোঝায়? ঝুঁকির পরিমাণ। তাহলে আমরা ক্রিকেটার এর দিকে যদি তাকাই তাহলে সে ঝুঁকি নেয় হচ্ছে 96.81% এবং সিবি যদি ক্রিকেটার বির দিকে তাকাই তাহলে সে ঝুঁকি নেয় 33.025%। তাহলে এক্ষেত্রে আমরা দেখতেছি যে ক্রিকেটার এই সবচেয়ে বেশি ঝুঁকি নেয়। তাহলে ক্রিকেটার এ যদি বেশি ঝুঁকি নেয় তার উপর কি আমরা নির্ভর করতে পারবো? না, তার উপর আমরা নির্ভর করতে পারবো না। এক্ষেত্রে আমরা কমেন্টস লিখবো কি যে সিবি অফ ক্রিকেটার বি ইজ লেস দ্যান ক্রিকেটার এ, হেন্স দ্য ক্রিকেটার বি ইজ মোর এফিসিয়েন্ট। মানে ক্রিকেটার বি হচ্ছে বেশি দক্ষ। এই ছিল আসলে অঙ্কের সমাধান। আশা করি সবাই বুঝতে পারছেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। চলুন আমরা পরের অঙ্কে চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি পরের অঙ্কটা সমাধান করার চেষ্টা করি, এটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স মার্কেটিং 2018 সালে এসেছে এবং 20 সালে এসেছে। তো আমরা যদি অঙ্কটা পড়ি, ইউ আর গিভেন বিলো দ্য ডেইলি ওয়েজেস পেড টু দ্য এমপ্লয়িজ ইন দ্য টু কোম্পানিজ এ অ্যান্ড বি। মানে দুইটা কোম্পানির এখানে যে ডেইলি যে মজুরিটা দেয় সেই তথ্যগুলো দেওয়া আছে। তো নাম্বার অফ এমপ্লয়ি দেওয়া আছে, মানে কোম্পানিতে কর্মরত কর্মচারীর সংখ্যা কোম্পানি এতে দেওয়া আছে, কোম্পানি বিতে দেওয়া আছে এবং স্যালারি রেঞ্জ দেওয়া আছে যে 10 থেকে 15 ভিতর স্যালারি পায় কয়জন, 10 জন, 15 থেকে 20 থেকে স্যালারি পায় কয়জন, 11 জন, এইভাবে। তো এইগুলো হচ্ছে যদি এইভাবে থাকে তাহলে আমরা বুঝি যে এটা ক্লাস আকারে দেওয়া আছে। তো এখন যদি আমরা প্রথমটা পড়ি, হুইচ ফ্যাক্টরি পেজ হায়ার এভারেজ ওয়েজেস, মানে কে সবচাইতে বেশি গড় মজুরি দেয়। এবং দ্বিতীয়টা যদি পড়ি, হুইচ ফ্যাক্টরি হ্যাজ মোর কনসিস্টেন্ট ওয়েজেস স্ট্রাকচার, মানে দ্বিতীয়টাই বলছে যে কোন কোম্পানির আসলে মানে মজুরি কাঠামোটা সবচেয়ে বেশি মানে বিশ্বস্ত, কনসিস্টেন্ট বা মজবুতও বলা যায় আর কি। তো এটা করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে? মজুরি বের করতে হবে। এরপর আমাদের কি করতে হবে? আমাদের কে কত হায়ার মজুরি দেয় সেটা বের করতে হবে। তো এক্ষেত্রে হায়ার মজুরি বের করার শুরুতেই আমাদের আসলে গড় নির্ণয় করতে হবে। গড়, যেহেতু অ্যাভারেজ কথাটা উল্লেখ আছে, তাহলে আমাদের প্রথমে গড় নির্ণয় করতে হবে। তাহলে গড় নির্ণয় করতে হলে আমাদের আসলে মূলত কয় ঘর লাগে? গড় নির্ণয় করতে হলে আমাদের মূলত 5 ঘর লাগে। কি কি লাগে আমরা একটু দেখে আসি। যে ডেইলি ওয়েজেস, মিড ভ্যালু লাগে, ডিরমান লাগে, এফ লাগে এবং এফডি লাগে। এটা হচ্ছে গড়ের সূত্র। মানে আপনাকে যদি শ্রেণীর গড় নির্ণয় করতে হয় তাহলে ডাইরেক্ট পদ্ধতিতে আমাদের আসলে 5 ঘর করলে আমাদের গড় নির্ণয় করা যায়। এখন কথা হচ্ছে আমাদের বলছে যে হুইচ ফ্যাক্টরি হ্যাজ এ মোর কনসিস্টেন্ট ওয়েজেস স্ট্রাকচার, মানে কোন ফ্যাক্টরির মজুরি কাঠামো বেশি মজবুত বা দক্ষ। সেক্ষেত্রে আমাদের আসলে তুলনা চলে আসে। আর আমরা জানি তুলনা করতে বললে আমাদের কি করা লাগবে? আমাদের সিবি করা লাগবে। তাহলে সিবি সূত্র আমরা জানি কি, সিগমা উপরে, তারপর নিচে এক্স বার গুণ 100। তাহলে এখন আমাদের এখান থেকে কি করতে হবে? অবশ্যই আমাদের স্ট্যান্ডার্ড ডিভিশন নির্ণয় করতে হবে। আর স্ট্যান্ডার্ড ডিভিশন নির্ণয় করার জন্য আমাদের কি লাগবে? একটা এক্সট্রা অতিরিক্ত এফডি স্কোয়ার লাগবে। কি লাগবে? এফডি স্কোয়ার। এই জন্য কয় ঘর হলো? 6 ঘর হলো। এখন কোম্পানি এর জন্য যদি 6 ঘর লাগে তাহলে কোম্পানি বির জন্য কয় ঘর লাগবে? 6 ঘর লাগবে। কিন্তু এই যে তিনটা ঘর দেখতে পাচ্ছি আমরা, ডেইলি ওয়েজেস, মিড ভ্যালু এবং ডির মান, এই তিনটা হচ্ছে দুই কোম্পানির ক্ষেত্রেই এক। তাহলে এই তিনটা ছক আমরা নতুন করে না করে এই ছকের সাথে মিলিয়ে নতুন তিনটা ঘর করলে আসলে আমাদের কোম্পানির বিটাও এখান থেকে করা সম্ভব। তো এই ছিল আমাদের ছক। 9টা ছক করলে আসলে আমরা এই অঙ্কটা সমাধান করতে পারবো। তো আমরা যদি দেখি যে শুরু থেকেই আমরা কি করেছি, ডেইলি ওয়েজেসটাকে এখানে হুবহুব দিয়ে দিয়েছি, ডেইলি ওয়েজেস যত ছিল দিয়ে দিয়েছি। এবং মিড ভ্যালু, মিড ভ্যালুটা কিভাবে করে? মিড ভ্যালুটা একদম সহজ। সেটা হচ্ছে আপনার যে প্রথম শ্রেণী আছে, এই যে প্রথম শ্রেণীটা কত? 10 এবং পরের শ্রেণীটা কত? 15। এই দুটাকে যোগ দিব, 2 দিয়ে ভাগ দিব। তাহলে 10 আর 15কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই, যোগ করি, তাহলে 25 হয় এবং 2 দিয়ে ভাগ দিলে 12.5 হয়। তাহলে এক শ্রেণী থেকে এক শ্রেণী দ্রুত হচ্ছে 5। এই 12.5 এর সাথে আপনি 5 5 যোগ করে দেন, দেখবেন যে পরের শ্রেণীগুলো অটোমেটিক চলে আসছে। তাহলে 12.5 এর সাথে 5 যোগ করলে 17, 17 এর সাথে 5 যোগ করলে 22, 22 এর সাথে 5 যোগ করলে 27, 27 এর সাথে 5 যোগ করলে 32, 32 এর সাথে 5 যোগ করলে 37। এখন আমাদের কি লাগবে? ডি নির্ণয় করতে হবে। ডি নির্ণয় করব কিভাবে? আমরা যদি একটু খেয়াল করি যে ডিটাকে আমরা কিভাবে নির্ণয় করব। ডি নির্ণয় করতে হলে আমাদের এখান থেকে মিড ভ্যালু থেকে যে কোনো একটা এ ধরতে হবে। এখন আপনারা যদি এই 12.5 কে এ ধরেন তাও আপনার অঙ্ক কারেক্ট। আপনি যদি 37.5 ধরেন তাও আপনার অঙ্ক কারেক্ট। যদি 22.5 ধরেন তাও আপনার অঙ্ক কারেক্ট। কিন্তু আমরা অঙ্ক করার সুবিধার ক্ষেত্রে কি করি? আমরা মাঝখান থেকে একটা এ ধরার চেষ্টা করি। এখানে আপনার 22.5 ধরলেও হবে, এখানে 27.5 ধরলেও হবে। তো আমরা এখানে 27.5টাই আসলে কি এ ধরে নিয়েছি। তাহলে ডি নির্ণয় করার সূত্রটা কি? এক্স মাইনাস এ ভাগ হচ্ছে সি।
তাহলে এক্স এখানে কত 12.5, এ কত 27.5, তাহলে 12.5 থেকে 27.5 মাইনাস দিলে কত থাকে 12.5 থেকে 27.5 যদি আমরা মাইনাস করি তাহলে আমাদের থাকে 15। তাহলে আমাদের শ্রেণী ব্যবধান এই সি দ্বারা বোঝায় কি, সি দ্বারা বোঝায় হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল, শ্রেণী ব্যবধান, এক শ্রেণী থেকে আরেক শ্রেণীর দূরত্ব। তাহলে সি হচ্ছে কত 5, তাহলে 5 দিয়ে যদি আমরা 15কে ভাগ দিই তাহলে কত হয় -3, কারণ 12.5 থেকে 27.5 দিলে -15 হয়, 15কে যদি ভাগ দিই 5 দিয়ে তাহলে -3 হয়, তাহলে আমরা -3 দিলাম। এখন এটার পর এক এক মাইনাস করে গেলে আসলে হয়ে যায়, তাহলে -3 এর পর -2, -2 এর পর -1, এরপর 0, 0 পর আবার প্লাসে চলে যাবে, তাহলে 1, 2। এটা যদি আপনারা আলাদা আলাদা করে দেখাতে চান তাও দেখাতে পারেন, বাট এইভাবে হচ্ছে সহজ পদ্ধতি, এক এক মাইনাস করে নিচে যাব এবং 0 পর থেকে শুরু হলে সেটা প্লাস হবে। এখন আমরা দেখি ফ্রিকোয়েন্সি আছে, ফ্রিকোয়েন্সি কত, এই যে আমাদের 10, 11, 17, 14 এগুলো আসলে আমার ফ্রিকোয়েন্সি, তাহলে এগুলো আমরা হুবহু বসাই দিব ফ্রিকোয়েন্সি, এবং ফ্রিকোয়েন্সি যোগ করলেই মনে রাখবেন যে n হয়, ফ্রিকোয়েন্সি যোগ করলে n হয়, কারণ আমাদের n এবার লাগবে। তাহলে ফ্রিকোয়েন্সি যোগ করার পর আমাদের n হলে এরপর লাগবে কি এফডি। এফডি কি, এই যে ডি আর এফ, এই যে আমাদের দুইটা ঘর আছে, ডি আর এফ কে যদি আপনারা গুণ করেন তাহলে আসলে এফডি হয়ে যায়। তাহলে 3 10 কে 30, 11 দ্বিগুণে 22, 17 কে 17, 14 দিয়ে 0 কে গুণ করলে 0 হয়, 10 কে 10, 8 দ্বিগুণা 16। তাহলে এফডি কে যদি আমরা যোগ করি তাহলে সামেশন আসবে, সামেশন এফডি সমান সমান এসেছে -43। এখন আমরা কি করব, এফ ডি স্কয়ার করব। এখন কথা হচ্ছে অনেকেই ভাবে যে এফডি কে বর্গ করলেই এফডি স্কয়ার হয়, না, এফডি কে বর্গ করলে হবে এফ স্কয়ার ডি স্কয়ার, কিন্তু আমার লাগবে হচ্ছে এফ ডি স্কয়ার। তার মানে আমরা এক্ষেত্রে কি করব, এই যে যে এফডি আছে এই এফডির সাথে আমরা কি করব, ডি কে গুণ করব, এফডির সাথে কি করব, ডি কে গুণ করব। তাহলে দেখি ডি কে গুণ করলে কি হয়, প্রথমটা যদি গুণ করি তাহলে 33 90 হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আবার যদি গুণ করি 11 দ্বিগুণে 22 দ্বিগুণে 44, প্লাসে প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আবার 1 দিয়ে যদি 17 কে গুণ করি তাহলে 17 হয়, 0 দিয়ে 0 কে গুণ করলে 0 হয়, আবার যদি 10 দিয়ে আমরা এই 10 কে গুণ করি তাহলে 10 হয়, আবার এই 2 দিয়ে যদি 16 কে গুণ করি তাহলে 32 হয়। তাহলে এই আমরা এফডি স্কয়ার পেয়ে গেছি, তাহলে এফডি স্কয়ার কে যদি আমরা যোগ করি তাহলে আসে এফডি স্কয়ার সমান সমান 193। এই হলো কোম্পানি এ। এখন যদি আমরা কোম্পানি বি তে যাই, বি এর তথ্যগুলো এই যে 18, 22, 10, 8, 7, তাহলে আমরা এখানে এফ কে দিলাম 18, 22, 10, 8, 7 এবং এন সমান সমান কত 70। তাহলে এফডি নির্ণয় করতে হবে। এফডি কিভাবে নির্ণয় করব, এই আহ, এই এফডি, এই এফ এর সাথে এই ডি কে আমরা কি করব, গুণ করব, এফ এর সাথে ডি কে আমরা গুণ করব, কোনটা, এই যে এই যে যে এফ এর সাথে এই ডিটা আমরা গুণ করব। তাহলে কত হয়, যদি দেখি যে সরি এখান থেকে এই এফ এর সাথে ডিটা গুণ করব, তাহলে প্রথম এফ আছে কত 18, এবং এখানে ডি আছে কত 3, তাহলে 3 18 কত হয় 54, আবার আছে কত 22, তো 22 এর সাথে যদি আমরা 2 কে গুণ করি তাহলে 22 দ্বিগুণে কত হয় 44, আবার যদি 10 দিয়ে -1 কে গুণ করি তাহলে হয় -1। আশা করি সবাই বুঝতে পারছেন জিনিসটা, এইভাবে আসলে পরেরগুলো হবে। তাহলে পরেরগুলো যদি আমরা করি এবং তাহলে সামেশন এফডি হয় সমান সমান 91 হয়, এবং এরপর কি করব, এফডি স্কয়ার। কিভাবে করব এফডি স্কয়ার, একদম একইভাবে, একইভাবে এই এফডির সাথে আমরা কি করব, এই এফডির সাথে এই ডি কে গুণ করব, এই এফডির সাথে কি করব, ডি কে গুণ করব। আমরা একটু মুছে দিচ্ছি, কি করব আমরা আবার একটু যদি দেখাই যে এই এফডির সাথে আমরা কি করব, এই ডি কে গুণ করব। তাহলে এফডি আছে কত 54, তাহলে 54 কে যদি আমরা -3 দিয়ে গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে এবং হয় 162। আবার আছে -44, তাহলে -44 কে যদি আমরা -2 দ্বারা গুণ দেই তাহলে হয় 88। আবার আছে -10, -10 কে যদি আমরা -1 দ্বারা গুণ করি তাহলে হয় 10, মাইনাসে মাইনাসে প্লাস হয়। তাহলে 0 দ্বারা 0 কে গুণ করলে 0 হয়, 1 দ্বারা যদি 7 কে গুণ করি তাহলে 7 হয়, আবার 10 দ্বারা যদি আমরা 2 কে গুণ করি তাহলে 20 হয়, এই যেখানে। তাহলে আমরা আসলে এই এফডি স্কয়ারটা কোম্পানি বি পেয়ে গেলাম। তাহলে এফডি স্কয়ার যদি আমরা যোগ করি তাহলে সামেশন এফডি স্কয়ার সমান সমান 287। তাহলে ছকের কাজটা মোটামুটি আমাদের শেষ হলো। এখন যদি আমরা গড় নির্ণয় করি তাহলে কোম্পানি এ সমান সমান এক্স বার সমান সমান, সূত্রটা কি, আগে যে সূত্রটা ছিল সামেশন এক্স বাই এন, এটা ছিল এক চলকের, কিন্তু শ্রেণীর সূত্র হচ্ছে গড়ের এইটা, এ প্লাস সামেশন এফডি বাই এন ইন্টু সি। তাহলে এ কত ধরেছিলাম আমরা, এ ধরেছিলাম 27.5, এই যেখানে এ ধরা আছে 27.5, এবং সামেশন এফডি আসছে কত, সামেশন এফডি যদি আমরা দেখি সামেশন এফডি আসছে -43, তাহলে আমরা -43, এন হচ্ছে কত, এই যে এন হচ্ছে 70, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমার আসে 24.43। এখন যদি আমরা কোম্পানি বি এর গড়টাও এই সাথে করে দেই
তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে কোম্পানি বির গড় একই এক্স বার সমান সমান সামেশন এফ ডি বাই এন ইন্টু সি। তাহলে এ কত ধরেছিলাম? এ ধরেছিলাম আমরা 27.5, তাহলে 27.5 দিলাম। সামেশন এফ ডি কত? সামেশন এফ ডি হচ্ছে আমাদের এই যে সামেশন এফ ডি 91, তাহলে সামেশন এফ ডি দিলাম আমরা এখানে 91, এন হচ্ছে কত 70। এই যে আমরা কোম্পানি বির এন নির্ণয় করছি 70, এটা ক্যালকুলেশন করলে আমাদের আসে কত 21। তাহলে আমরা দুইটারই আসলে গড় নির্ণয় করতে সক্ষম হয়েছি। এখন আমরা এই দুইটার কি করব? এই দুটা থেকে আমরা স্ট্যান্ডার্ড ডিভিশনটা নির্ণয় করব। তাহলে স্ট্যান্ডার্ড ডিভিশনটা আমরা একটু নির্ণয় করে চলুন। তাহলে স্ট্যান্ডার্ড ডিভিশনের সূত্র হচ্ছে সি ইন্টু রুট এফ ডি স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এফ ডি বাই এন হোল স্কোয়ার। শ্রেণীর ক্ষেত্রে এই সূত্র, আর যদি একচলক হয় তাহলে এক্স স্কোয়ার হয়, বাট এটা শ্রেণীর সূত্র, এই জন্য এইভাবে করতে হয়। তাহলে সির মান আমার কত ছিল? সির মান হচ্ছে 5। 5 কিভাবে? এক শ্রেণী থেকে অপর শ্রেণীর দূরত্ব হচ্ছে 5। এখন আমরা এফডি স্কোয়ারের মান আনি, যেহেতু আমরা কোম্পানি কোনটা করতেছি? এ করতেছি, তাহলে এফডি স্কোয়ারের মান আমরা পেয়েছিলাম হচ্ছে 193, দিলাম 193, আর এন হচ্ছে কত 70। আবার সামেশন এফডির মান ছিল কত? হচ্ছে এই যে 43, আমরা এখানে দিলাম 43 এবং এন এর মান হচ্ছে 70। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেটরে খুব সহজেই ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে 7.72। এটা বাসায় প্র্যাকটিস করে নেবেন, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। তাহলে এখন আমরা কি করব? যেহেতু আমরা গড়ের মানও পেয়েছি এবং স্ট্যান্ডার্ড ডিভিশনও পেয়েছি, তাহলে আমরা সিবি বের করে দিই। তাহলে সিবি হচ্ছে সিগমা বাই এক্স বার ইন্টু 100, এটা ক্যালকুলেশন করলে এটা আসলো 31.59%। এবার কোম্পানির বির যদি আমরা সিগমা নির্ণয় করি তাহলে খুব সহজেই নির্ণয় করতে পারবো। তাহলে কোম্পানির বির একই সূত্র, সামেশন এফ ডি স্কোয়ার বাই এন সামেশন এফ ডি বাই এন তার হোল স্কোয়ার। তাহলে আমরা একটু দেখি, সির মান তো 5ই ছিল, কারণ এক শ্রেণী থেকে এক শ্রেণীর দূরত্ব হচ্ছে 5। তাহলে এফ ডি স্কোয়ার যদি দেখি যে এফ ডি স্কোয়ার আছে 287, তাহলে আমরা 287 এনে বসাই দিলাম। এবং যদি আমরা এফডির মান দেখি তাহলে এফডির মান ছিল হচ্ছে 91, এই যে আমরা দেখতে পাচ্ছি 91। তাহলে আমরা 91 দিলাম এবং 70 দ্বারা ভাগ করলাম, কারণ এই হচ্ছে 70। এরপর যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আসে 7.76। এবার সিবি নির্ণয় করি আমরা। সিবি সূত্র তো আমরা একটু আগেই দেখলাম, সিগমা বাই এক্স বার ইন্টু 100। তাহলে আমরা যদি 21 দেই এক্স বার এবং 7.76 সিগমা, তাহলে আছে আমাদের 36.96%। 36.96%। এখন আমরা যেহেতু দুইটার গড়ও কমপ্লিট হলো আমাদের এবং স্ট্যান্ডার্ড ডিভিশনও কমপ্লিট হলো, এখন আমরা আসি হচ্ছে রিকোয়ারমেন্টে। তাহলে রিকোয়ারমেন্টে কি বলেছিল? রিকোয়ারমেন্ট বলছে হুইচ ফ্যাক্টরি পেজ হায়ার অ্যাভারেজ ওয়েজেস। তাহলে আমরা এখানে অ্যাভারেজ ওয়েজেস বের করেছি, কিন্তু কে কত ওয়েজেস দেয় সেটা বের করিনি। এটা বের করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে? যে আমরা লিখলাম ফ্রম দ্য অ্যাবভ ক্যালকুলেশন উই ফাউন্ড দ্যাট কোম্পানি এস অ্যাভারেজ ওয়েজেস 24.43, দ্য কোম্পানি বিস অ্যাভারেজ ওয়েজেস হচ্ছে 21। কেন? এই যে আমরা গড় নির্ণয় করলাম, এটা 24.43 এবং এটা আসছে কত 21। এখন আমরা দেখি যে কে কত ওয়েজেস দেয়। তাহলে কোম্পানি এ পেইস হচ্ছে যেহেতু এন 70 এবং 24.43, তাহলে 1710, এবং কোম্পানি বি যদি দেয় তাহলে 70 গুণ 21, তাহলে 1470। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোম্পানি এই হচ্ছে সবচেয়ে বেশি মজুরি দেয়, 1710 টাকা। এরপর আমরা যদি দ্বিতীয় রিকোয়ারমেন্টে দেখি যে হুইচ ফ্যাক্টরি হ্যাজ মোর কনসিস্টেন্ট ওয়েজেস স্ট্রাকচার, তাহলে এটা সিবি দ্বারা আমাদের আসলে দেখতে হবে। তাহলে আমাদের যদি দেখি যে কোম্পানি এর সিবি হচ্ছে 31.59 এবং কোম্পানির বির সিবি হচ্ছে 36.96, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সিবি দ্বারা আসলে ঝুঁকি বোঝায়। তাহলে যে যত বেশি ঝুঁকি নেয় সে তো বেশি কনসিস্টেন্ট বা দক্ষ না। তো সেক্ষেত্রে আমরা দেখবো যে since the CV of company A is less than company B, hence the company A is more consistent। কারণ A more consistent হওয়ার কারণ হচ্ছে এর উপর ভরসা করা যায়, কারণ এর হচ্ছে ঝুঁকি কম নেয়, তাই এই কোম্পানির দক্ষতাও বেশি। আসলে এই ছিল অঙ্কের সমাধান। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং এর পরবর্তী কোন অঙ্ক আপনারা ক্লাস হিসেবে দেখতে চান সেটাও অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।